প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা শুনছেন সবার প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করছি আপনারা যেখান থেকে আমার এই কন্টেন্টটি দেখবেন আপনারা ভালো আছেন। আজকে আমি আলোচনা করার জন্য ব্যক্তিত্বের আরেকটি সংকট বা সমস্যা নিয়ে কথা বলতে চাই। আজকে আলোচনার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ আমরা প্রায়ই শুনতে পাই কিংবা অনেক সময় নিজেরাও এই হিস্টোনিক শব্দটি কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সম্বোধন করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। হিস্টোনিক শব্দের অর্থ হলো কপট। আর কপট বলতে আমরা ওই মানুষটিকেই বুঝি যিনি কথা এবং কাজের মধ্যে সমন্বয় রক্ষা করতে অক্ষম। অর্থাৎ এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন ওই সমস্ত ব্যক্তিগুলো সম্পর্কে আমাদের মূল্যায়ন যথাযথ কিনা সে বিষয় সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিতে চাই। মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা এই হিস্টোনিক শব্দটি প্রয়োগের ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে এই সমস্যাটি শনাক্তকরণের ক্ষেত্রে কোন কোন লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো ব্যক্তির মধ্যে যদি লক্ষ্য করা যায়, বিশেষ করে অপরিবর্তনশীল এবং ব্যাপকভাবে যদি কোনো ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ আজকের আলোচনায় আমি যে লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এই লক্ষণগুলো কোনো ব্যক্তির মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে ওই ব্যক্তিকে আমরা কপট বলতে পারি। কপট শব্দটি যাতে আমরা যথাযথভাবে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কিংবা আমরা যত্রতত্র যেন এই কপট শব্দটি কোনো ব্যক্তি বা কারোর ক্ষেত্রে প্রয়োগ না করি, সেই জায়গাটা একটু চলুন আজকে আমরা ধারণা নিই। আর এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারকে মূল্যায়ন করার জন্য, শনাক্তকরণের জন্য DSM-5 অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, অর্থাৎ এই রোগ শনাক্তকরণের যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালে বলা হয়েছে কম করে 5টি এই আলোচিত বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মধ্যে যদি আমরা লক্ষ্য করি বিস্তৃত পরিসরে এবং অনমনীয় কিংবা অপরিবর্তনশীল অবস্থায় যদি ব্যক্তির মধ্যে লক্ষ্য করি তাহলে সেই ব্যক্তিকে আমরা কপট বলতে পারি। অর্থাৎ DSM-5 যে 5টি ক্রাইটেরিয়ার কথা বলেছে আজকের আলোচনায় আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা পাব। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আলোচনা করি আজকে যেটুকু বলার জন্য নির্বাচিত করেছি, আর এভাবেই শুরু করি। হাউ ডু উই ডেসক্রাইব হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার? In the DSM-5,
Histrionic personality disorder is defined as a pervasive pattern of excessive emotionality and attention-seeking behavior beginning by early adulthood. অর্থাৎ এখানে যা বলা হয়েছে তা হলো আমরা DSM-5 অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5 এই ক্ষেত্রে এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারকে তারা যেভাবে সংজ্ঞায়িত বলি বা তারা বলার চেষ্টা করেছে তা হলো এটি একটি মূলত এ পারভেসিভ প্যাটার্ন অফ এক্সেসিভ ইমোশনালিটি। এটা ব্যাপকভাবে বা অনেক বিস্তৃত পরিসরে তার যে অবস্থানটা তার যে ধরনটা অনেক বড় বা ব্যাপক অব এক্সেসিভ অতিমাত্রা ইমোশনালিটি তাদেরকে খুব আবেগীয়ভাবে লক্ষ্য করা যায়। তাদের মধ্যে তারা চরম বা অনেক বেশি তারা আবেগীয় সমস্যায় ভোগে। অ্যান্ড অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার তারা মনোযোগ আকর্ষণের জন্য তারা আচরণ করে থাকে বিগিনিং শুরু যে সময়টায় বাই আর্লি অ্যাডাল্টহুড অর্থাৎ যৌবনের প্রারম্ভিক পর্যায়ে কিন্তু এই সমস্যাটি লক্ষ্য করা যায়। বিশেষ করে লেট অ্যাডোলেসেন্স বা আমরা পিউবার্টি ফেজ থেকে শুরু করে আর্লি অ্যাডাল্টহুড এই সময়টাই মূলত এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের এই বৈশিষ্ট্য বা এই লক্ষণগুলো আমরা তাদের মধ্যে লক্ষ্য করব বা প্রকাশ পাবে এই সময়। ডায়াগনোসিস শনাক্তকরণের ক্ষেত্রে রিকোয়ার্ডস যা দরকার অ্যাটলিস্ট 5 সিমটমস কম করে 5টি এই লক্ষণ বা সিমটমস দরকার হয় সাসেস যেমন ডিসকমফোর্ট হোয়েন নট দ্য সেন্টার অফ অ্যাটেনশন অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তি উনি যদি কোনো বিষয়ে যদি মনোযোগের কেন্দ্র হতে না পারেন তাহলে সেই জায়গাটায় তিনি খুব অস্বস্তিতে ভোগেন। অর্থাৎ ওই ব্যক্তির জন্য খুবই অস্বস্তিদায়ক হয় যদি ওই ব্যক্তিটি অন্যদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে না পারেন কিংবা তাকে যদি সবাই মনোযোগ না দেয়। ইউজ অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিডাকটিভ বিহেভিয়ার অর্থাৎ তারা যে আচরণগুলো করে এই আচরণগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট সঠিক না যথার্থ না এবং এই আচরণগুলো মূলত অন্যকে প্রলুব্ধ করার জন্য অন্যকে প্রলোভন দেখানোর জন্য অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য তারা কিছু অযথার্থ বা যে আচরণগুলো মূলত ব্যক্তির করা ঠিক নয় অর্থাৎ মানায় না এরকম কিছু আচরণ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অযথার্থ আচরণ তারা করে থাকে। র্যাপিডলি শিফটিং ইমোশনস এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যে সমস্ত ব্যক্তি ভোগেন তাদের আচরণটা খুব দ্রুত পরিবর্তনে শিফট হয় স্থানান্তরিত হয়ে যায়। এক্সেসিভ ইউজ অফ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ আকর্ষণের জন্য তারা তাদের নিজের চেহারাটাকে তুলে ধরতে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাকে তারা ব্যবহার করা অতিমাত্রায় তারা ব্যবহার করার চেষ্টা করে। এক্সেসিভ ইউজ অফ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন শারীরিকভাবে নিজেদেরকে তারা উপস্থাপন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থাৎ তারা নিজেকে খুব পরিপাটি বা নিজেকে ওরকম করেই তুলে ধরার চেষ্টা করেন যাতে অন্যদের মনোযোগ তাদের উপর পড়ে।
এবং এটাকে তারা অতিমাত্রায় এই জায়গাটা ব্যবহার করে থাকে। বেগ স্পিচ, তাদের যে কথা, তারা যে ধরনের কথা বলে বা যে সমস্ত বক্তব্য রাখেন, সেগুলো অনেকাংশেই অস্পষ্ট বা ঘোলাটে হয়, ভেগ হয়। সেলফ ড্রামাটাইজেশন, নিজেকে খুব নাটকীয়ভাবে উপস্থাপন করে, তার যে বৈশিষ্ট্য বা তার যে অঙ্গভঙ্গি বলি, উপস্থাপনা বলি, সব কিছুর মধ্যে একটা নাটকীয়তা আছে। নিজেকে খুব নাটকীয়ভাবে উপস্থাপন করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিং ইজিলি ইনফ্লুয়েন্সড, এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যে সমস্ত ব্যক্তিরা ভোগেন, তারা খুব সহজেই অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে যান, খুব ইজিলি তারা ইনফ্লুয়েন্সড হয়। অ্যান্ড পারসিভিং রিলেশনশিপস অ্যাজ মোর ইন্টিমেট দেন দে আর, এবং যে জায়গাটা তাদের মধ্যে লক্ষ্য করা যায় বা তারা দেখাইতে পছন্দ করে বা দেখিয়ে থাকে, সম্পর্কের জায়গাটাকে তারা এমনভাবে তুলে ধরে, কারোর সাথে সম্পর্ক যখন হয় সেই জায়গাটাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তারা তুলে ধরার চেষ্টা করে, বোঝাতে চেষ্টা করে, কিন্তু আসলে তা না। কিন্তু তারা সেই রকম না, তারা কোনো সম্পর্ক ঘনিষ্ঠভাবে বা খুব কাছের মানুষ হিসাবে তারা এই সম্পর্কের জায়গাটা কিন্তু রক্ষা করতে পারে না, কিন্তু তারা জায়গাটা দেখানোর চেষ্টা করে যে তারা খুব ঘনিষ্ঠভাবে তাদের সম্পর্কের জায়গাটা রক্ষা করছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে লক্ষ্য করি, বিশেষ করে আর্লি অ্যাডাল্টহুড, তাহলে আমরা ধরে নিতে পারি এই ব্যক্তিটি হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। অর্থাৎ ওই ব্যক্তিকে আমরা কপট ব্যক্তি হিসাবে আমরা শনাক্ত করতে পারি, বলতে পারি। এই আলোচনার উপর ভিত্তি করে আমরা আরেকটু আলোচনা করি এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের উপর। এ ডায়াগনোসিস রিকোয়ার্স, এই রোগ শনাক্ত ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন হয়, দ্য প্রেজেন্স অফ 5 or more of the following symptoms। এই আমরা পূর্বে আলোচনা করেছি, এখনও আমরা আলোচনা করব, এর মধ্যে 5টা কিংবা তার চেয়ে অধিক কিছু সিমটমস, লক্ষণের দরকার হয় এই রোগটি শনাক্তকরণের ক্ষেত্রে। অর্থাৎ ব্যক্তির মধ্যে কম করে হলো 5টি বৈশিষ্ট্য উপস্থিত থাকতে হবে বা তার মধ্যে লক্ষ্য করতে হবে। যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এই ব্যক্তিটি হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। এটাই বলা হয়েছে, হুইচ মাস্ট অলসো বি পারভেসিভ অ্যান্ড ইনফ্লেক্সিবল। কিন্তু একটু মনে রাখতে হবে কিন্তু আমাদের, তাদের এই রোগ শনাক্তকরণের ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু তাদের মধ্যে বিস্তৃত পরিসর, অর্থাৎ আমরা পারভেসিভ বলতে ব্যাপক, অনেক, বহু মাত্রায় বলতে পারি, অ্যান্ড ইনফ্লেক্সিবল, স্থির, অর্থাৎ এই জায়গাটা অটল, অনমনীয়, পরিবর্তন হচ্ছে না। অপরিবর্তনীয়ভাবে ব্যক্তির মধ্যে আমরা যে লক্ষণগুলো ব্যক্তির এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার শনাক্তকরণের ক্ষেত্রে উপস্থিতি দরকার হয়, এটাই এখানে বলা হয়েছে। তাহলে আমরা একটু ধাপে ধাপে এই 5টি একটু সিমটমস আমরা একটু চলুন জেনে নেই। যদিও আমি পূর্বে আলোচনা করেছি, আবারও আমরা একটু বোঝার চেষ্টা করি এই সিমটমসগুলো। প্রথমে আমরা বলতে পারি ডিসকমফোর্ট হোয়েন নট দ্য সেন্টার অফ অ্যাটেনশন। অর্থাৎ যখনই তারা কোনো মনোযোগের কেন্দ্রে পরিণত হতে না পারেন, তখনই তারা কিন্তু অস্বস্তিতে ভোগেন।
এখানে যা বলা হয়েছে তা হলো ফিলস আনকমফোর্টেবল অর ওভারলুকড when they are not receiving attention। অর্থাৎ আমরা যদি এই লক্ষণগুলো কারোর মধ্যে দেখি যে তারা কিন্তু বারবার তাকাচ্ছে যে তাদের দিকে মনোযোগ দেওয়ার জন্য, এবং তারা দেখতে চাচ্ছে যে তাদের দিকে মনোযোগ দিচ্ছে কিনা। যদি এই জায়গাটায় ব্যত্যয় ঘটে তাহলে তার অনুভূতির জায়গাটা খুব অস্বস্তিদায়ক হয়, আনকমফোর্টেবল হয়। এটি একটি বৈশিষ্ট্য বা সিমটমস। আমরা দ্বিতীয় যে সিমটমসটি কথা বলতে পারি তা হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেডাকটিভ অর প্রভোকেটিভ বিহেভিয়ার। তারা যে আচরণগুলো করে এই আচরণগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং সেডাকটিভ, প্রলুব্ধকরণ এবং প্রভোকেটিভ, অন্যকে উত্তেজনা করা, উত্তেজিত করা বা অন্যকে প্রভাবিত করার জন্য তারা এই আচরণগুলো করে। অর্থাৎ এমন কিছু আচরণ তারা করে যে আচরণগুলো যথাযথ নয়, যথার্থ নয়, সঠিক নয়, কিংবা করা ঠিক না, কিন্তু তারা করে। কিন্তু লক্ষ্য হইল ব্যক্তিকে প্রলুব্ধ করা কিংবা উত্তেজিত করতে বা তাদের দিকে যাতে তারা একটু উৎসাহ বোধ করেন, এরকম কিছু আচরণ তারা করে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো ইন্টারেক্টস উইথ আদার্স ইন সেক্সুয়ালি সাজেস্টিভ অর প্রভোকেটিভ ওয়েজ। তাদের আলোচনার বিষয়বস্তুগুলোই এরকম থাকে। তারা একটু যৌন বিষয়ে তারা কথা বলতে চেষ্টা করে এবং এই জায়গাগুলোটা খুব সাজেস্টিভ হয়, তারা উপদেশনামূলক, এবং প্রভোকেটিভ ওয়েজ এবং অন্যকে প্রভাবিত করার জন্য কিংবা অন্যকে এই জায়গাটায় উত্তেজনা করার জন্য তারা এরকম কিছু আচরণ করে। আমরা 3 নম্বর যে বৈশিষ্ট্য বা সিমটমের কথা বলতে পারি তা হলো র্যাপিডলি শিফটিং অ্যান্ড শ্যালো ইমোশনস। খুব দ্রুত তাদের আবেগ পরিবর্তন হয় এবং তাদের আবেগের ধরনটা খুব ভাসা থাকে, অর্থাৎ তারা উপরে উপরে আবেগ দেখায়। এই কথাটা এখানে বলা হয়েছে। এক্ষেত্রে যা বলতে পারি তা হলো শোজ র্যাপিডলি চেঞ্জিং শ্যালো ইমোশনাল ডিসপ্লেজ। তারা উপরে উপরে ভাসা তাদের আবেগটা তারা প্রকাশ করে। আসলে তারা যেভাবে নিজেদেরকে তুলে ধরে আসলে তারা সেরকম না, এই জন্যে তাদেরকে কপট বলা হয়। এটা এক ধরনের কপটতা। আমরা পরবর্তীতে যে সিমটমস বা লক্ষণের কথা বলতে পারি তা হলো ইউজ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন। আর নিজের শরীরটাকে বা শারীরিক বা অবয়বকে তুলে ধরার চেষ্টা করে, অন্যের মনোযোগ আকর্ষণ করে। তো নিজের চেহারাটাকে বারবার তুলে ধরার চেষ্টা করে, বা তারা এমনভাবে অঙ্গভঙ্গি বা নিজেকে অন্যের সামনে উপস্থাপন করেন যাতে অন্যরা তার প্রতি মনোযোগ দেয়। এরকম করে নিজেদেরকে তুলে ধরেন, তার অ্যাপিয়ারেন্সে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এরকম হয়। কনসিস্টেন্টলি, অনবরত ইউজেস দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টু ড্র অ্যাটেনশন টু দ্যামসেলফ, তাদের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য। আরও যে লক্ষণ তাদের মধ্যে লক্ষ্য করা যায় তা হলো ভেগ অ্যান্ড ইমপ্রেশনিস্টিক স্পিচ। অর্থাৎ তারা যে কথা বলে, স্পিচ, তাদের যে কথোপকথন, সে জায়গাটা ভেগ মানে অস্পষ্ট বা অনেকাংশে বোঝা যায় না, এবং ইমপ্রেশনিস্টিক হলো তারা এমনভাবে কথা বলে যে আসলে তাদের কথাগুলো বোঝা যায় না, কিংবা কোনো একটা বিষয় বোঝাতে যে তারা এমন একটি শব্দ বা এমন একটি বাক্য ব্যবহার করবে যে এটা নিয়ে আমরা যারা শুনি বা আমরা যারা বুঝতে চাই পেরেশানিতে পড়ে যেতে হয়। এরকম একটি তারা স্পিচ দিয়ে থাকে, যেটিকে আমরা ভেগ অ্যান্ড ইমপ্রেশনিস্টিক স্পিচ বলি। এক্ষেত্রে যা বলা হয়েছে, স্পিচ স্টাইল ইজ ইমপ্রেশনিস্টিক
অ্যান্ড লেক্স ডিটেল। তারা কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত বলে না, সংক্ষেপে বলে, অর্থাৎ আধা আধা বলে, ভাষা ভাষা বলে, বা রেখে দেয় কিছু বলার ক্ষেত্রে। এরকম করে তারা বলার চেষ্টা করে। এটাও কিন্তু এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার ডায়াগনোসিস করার ক্ষেত্রে একটি সিমটমস বা ক্রাইটেরিয়া। তাছাড়া আরও যা বলতে পারি তা হলো সেলফ ড্রামাটাইজেশন অ্যান্ড এক্সাজারেটেড ইমোশনস, অর্থাৎ নিজেকে খুব নাটকীয়ভাবে বা খুব চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে। অ্যান্ড এক্সাজারেটেড ইমোশনস, অর্থাৎ আবেগটাকে তারা অতিরঞ্জিত করে, অর্থাৎ অনেক বা বহুমাত্রিকভাবে বা বহু মাত্রায় তারা তাদের আবেগকে তুলে ধরার চেষ্টা করে, এক্সাজারেট করে কোনো কিছুকে, তাদের ইমোশনকে। এখানে যা বলা হয়েছে তা হলো ডিসপ্লেজ ইমোশনস ইন এ ড্রামাটিক, এক্সাজারেটেড অ্যান্ড থিয়েট্রিক্যাল ওয়েস। আমরা যে জায়গাটা ড্রামাটিক আমরা জানি, নাটকীয় বা তাদের এক ধরনের চরিত্র, যে চরিত্রকে অনেক সময় আমরা যথাযথভাবে শনাক্ত করতে পারেন, খুব ড্রামাটিক হয়। এক্সাজারেটেড, অতিরঞ্জিত করা, যা না তার চেয়ে বহুমাত্রিক, বহু উচ্চ স্তরে বা বহুভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করে। অ্যান্ড থিয়েট্রিক্যাল ওয়েজ, থিয়েট্রিক্যাল মানে আমরা জানি যে মঞ্চায়ন বা মঞ্চে যে নাট্যমঞ্চে যা উপস্থাপন করা হয়, অর্থাৎ সেরকম করে ব্যক্তি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করে। ওই ব্যক্তিটাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটাও বা এই সিমটমটা আমরা লক্ষ্য করব, যারা নিজেদেরকে খুব যেভাবে উপস্থাপন খুব ড্রামাটিক হয়, যে কোনো জিনিসকে তারা খুব এক্সাজারেট করে এবং তাদের উপস্থাপনাটা খুব থিয়েট্রিক্যাল হয়। আরেকটি যে সিমটমের কথা আমরা বলতে পারি তাহলে বিং ইজিলি ইনফ্লুয়েন্সড, তারা খুব সহজেই কিন্তু প্রভাবিত হয়ে যায় বা প্রভাবিত করার চেষ্টা করে। এক্ষেত্রে যা বলেছে ইজ সাজেস্টেবল অ্যান্ড ইজিলি ইনফ্লুয়েন্সড বাই আদার্স অর বাই সার্কামস্টেন্সেস, পরিবেশ পরিস্থিতি অন্যের দ্বারা সহজেই তারা খুব প্রভাবিত হয়। এবং আরেকটি বৈশিষ্ট্য তারা হলো যে খুব উপদেশ দিতে খুব পছন্দ করে, খুব সাজেস্টেবল হয় তারা। এটাও কিন্তু এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের একটি সিমটমস। আরও যা বলতে পারি তা হলো ভিউজ রিলেশনশিপস অ্যাজ মোর ইন্টিমেট দেন দে আর, তারা সম্পর্কের জায়গাটা এমনভাবে তুলে ধরে উপস্থাপন করে, এত ঘনিষ্ঠভাবে তারা তুলে ধরার চেষ্টা করে, আসলে তারা সেরকম সেই ঘনিষ্ঠতা সম্পর্কের ক্ষেত্রে রক্ষা করতে পারে না, আসলে তারা সেরকম মানুষ না, কিন্তু তারা উপস্থাপন করে নিজে থেকে। কারণ আমরা তো বলেছি এটি একটি ব্যক্তিত্বের সংকট, অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডার। এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের মধ্যে আছে তারা তো অসুস্থ, তারা প্যাথোলজিক্যাল মানুষ, তারা সাধারণ কিংবা স্বাভাবিক মানুষের মতো তো তারা আচরণ করতে পারে না, কিংবা তারা সেই জায়গাটায় করতে চায়ও না। সেই জন্য তারা যা করে সেই জায়গাটা আমরা একটু লক্ষ্য করলেই কিন্তু আমাদের চোখে পড়বে যে কোনো ব্যক্তির মধ্যে যদি এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ভোগেন বা এই সমস্যাটি কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তাহলে ব্যক্তির মধ্যে আমরা এই সিমটমসগুলো বা এই লক্ষণগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। এক্ষেত্রে যা বলা হয়েছে যে কনসিডার্স রিলেশনশিপস টু বি মোর ইন্টিমেট দেন দে অ্যাকচুয়ালি আর, তারা যেরকম না তার চেয়ে বহুমাত্রিকভাবে, বহুভাবে, গভীরভাবে, খুব ঘনিষ্ঠভাবে তার সম্পর্কের জায়গাটা তুলে ধরার চেষ্টা করে। আমরা আরও কিছু
লক্ষণ তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করব, আমরা যদি তাদের দিকে মনোযোগ দিই। এগুলো তারা কিন্তু অ্যাটেনশন খুব সিকার হয়, অর্থাৎ অ্যাটেনশন সিকিং। তারা খুব অন্যের মনোযোগ পেতে চায়। এখানে যা বলা হয়েছে, ইন্ডিভিজুয়ালস উইথ হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডার ক্রেভ, তাদের মধ্যে একটা বেকুল ইচ্ছা বা একটা আকাঙ্ক্ষা কাজ করে দ্য স্পটলাইট, কেন্দ্রবিন্দু হওয়ার জন্য, অ্যান্ড রিয়েক্ট পোরলি টু বিং ইগনোরড অর আনঅ্যাপ্রিসিয়েটেড। এবং বোকার মতো কিংবা তারা খুব নির্বোধের মতোই তারা নিজেদেরকে তুলে ধরে, যদি তারা এই জায়গাটা যদি কেন্দ্রবিন্দু স্পটলাইটে যদি তারা না থাকে এবং যে প্রতিক্রিয়াটা করে রিয়েক্ট করে খুব পোরলি, তারা টু বিং ইগনোরড, যখন তারা কারো দ্বারা মূল্যায়ন না পায় বা তাদের মনোযোগ না পায়, বা সে নিজেকে যদি মনে করে ওই জায়গাটায় সে উপেক্ষিত হচ্ছে, সেক্ষেত্রে এবং সে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে না, প্রশংসা পাচ্ছে না, এবং আনঅ্যাপ্রিসিয়েটেড, খুব নিজেকে অন্যের দ্বারা যদি সে খুব অপছন্দনীয় বা যেরকম করে অন্যদের কাছ থেকে সে নিজের মনোযোগ চায় সেরকম করে যদি না পায়, তাহলে সে যে প্রতিক্রিয়াটা করে, প্রতিক্রিয়াটা কিন্তু সবার নজরে পড়ে, অর্থাৎ পড়লে সেই জায়গাটা রিয়েক্ট করে। এবং তার মধ্যে কিন্তু একটি খুব বেকুল কাজ করে, একদম ব্যগ্রতার মতো, আমরা ক্রেভ বলতে যা বোঝায় চরম মাত্রায় তার মধ্যে আকাঙ্ক্ষাটা কাজ করে। আরেকটি বিষয়, আমরা কিন্তু এই হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা তাদের মধ্যে পাবো, বা এই সিমটমসটা, তা হলো ফাংশনিং ইম্পেয়ারমেন্ট। তারা কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু খুব দুর্বল, অর্থাৎ তারা নিজেদের জায়গাটা, যে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু তারা খুব ভার্নারেবল। এক্ষেত্রে যা বলা হয়েছে, দ্য ট্রেডস, মানে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, মাস্ট কজ সিগনিফিক্যান্ট ইম্পেয়ারমেন্ট ইন ইম্পর্টেন্ট এরিয়াস অফ ফাংশনিং। তাদের চরিত্রের মধ্যে কিন্তু এই খুব তাৎপর্যপূর্ণভাবে যে ইম্পেয়ারমেন্টের জায়গাটা, অর্থাৎ যে সংকট বা বৈকল্যের জায়গাটা লক্ষ্য করা যাবে, তাহলে ইম্পর্টেন্ট এরিয়াস অফ ফাংশনিং, তারা গুরুত্বপূর্ণ জীবনে যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা আছে বা জায়গা আছে কর্মক্ষেত্রে, সেই জায়গাটায় কিন্তু তারা খুব তারা সংকটের মধ্যে থাকে, অর্থাৎ ইম্পেয়ারমেন্ট তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা এই কাজটা তারা পারে না, যেমন সাকসেস ওয়ার্ক, স্কুল ও সোশ্যাল লাইফ। যারা এই সমস্যায় ভোগে তাদের মধ্যে কিন্তু এই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে তাদের সঠিক এবং যথাযথভাবে কাজ করার কথা, সেই জায়গাটা কিন্তু তারা সেরকম করে পারে না, অর্থাৎ জায়গাটায় তারা অন্যদের চেয়ে পিছিয়ে থাকে, বা এটা এই বৈকল্যটা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। তারা যদি কর্মজীবী হয় তাহলে কর্মক্ষেত্রে, তারা যদি শিক্ষার্থী হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে, এবং তারা যদি সামাজিক অন্যান্য কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, সেই জায়গাটা কিন্তু এই ইম্পেয়ারমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা এই ব্যক্তিত্বের সংকট, অর্থাৎ হিস্টোনিক পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে আমরা দেখতে পাব। এবার আমরা একটু আলোচনা করি এই রোগটির উপসর্গ কখন প্রকাশ পায়, অর্থাৎ অনসেট, আমরা কখন এই উপসর্গগুলি লক্ষ্য করব। দ্য প্যাটার্ন অফ সিমটমস মাস্ট বিগিন in late adolescence or early adulthood and be stable over time. অর্থাৎ আমরা তো আগেও আলোচনা করেছি, আমরা শেষ সময়েও আমরা এইটুকু আমরা যেন মনে রাখি, অর্থাৎ কপট শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে যদি, এবং এই কপটটি যদি সমস্যাকে মূল্যায়ন করার জন্য বা সমস্যাকে কেন্দ্র করে যদি এই কপটতা শব্দটি বা কপট শব্দটি ব্যবহার করি, তাহলে তাদের এই রোগের উপসর্গ
প্রকাশের সময়কালটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এবং এই সময়ের পরবর্তী সময় কিন্তু তাদের মধ্যে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কিন্তু যদিও বয়ঃসন্ধিক্ষণ কিংবা আমরা পরিণত বয়সের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আর্লি অ্যাডাল্টহুডে আমরা লক্ষ্য করব, কিন্তু তার প্রকাশ হবে। কিন্তু এই সমস্যার যদি সঠিক এবং যথাযথ সমাধান ব্যক্তি না পায়, অর্থাৎ এই সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু পরবর্তী জীবনে কিন্তু লক্ষ্য করা যাবে। এটুকুই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য বেছে নিয়েছি এবং তুলে ধরলাম। আমার এই আলোচনার লক্ষ্য তো প্রতিটা কন্টেন্টই বলার চেষ্টা করি। আমার লক্ষ্য একটাই, আমরা যেন ব্যক্তির মনোসামাজিক সংকটের জায়গাটায়, ব্যক্তিত্বের সংকটের জায়গাটায় আমরা যেন একটু মনোযোগ দিই এবং একটু ধারণা নিতে পারি। মানসিক স্বাস্থ্যকর্মী কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, যারা চিন্তা করেন, যারা গবেষণা করেন, তারা এই মানসিক স্বাস্থ্যে সংকটে যারা ভোগেন তাদেরকে শ্রেণীবিন্যাস করতে, শনাক্তকরণের ক্ষেত্রে এবং এই সমস্যাটিকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে তারা কী বিবেচনা করেন, কিভাবে জায়গাটা মূল্যায়ন করেন, কিভাবে তুলে ধরার চেষ্টা করেন, সেই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেওয়ার জন্য, যাতে আমরা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি এবং এই সমস্যাগুলো ব্যক্তির জীবনে যে সংকটের জায়গাটাকে আর বিস্তৃত করে, ব্যক্তির সম্ভাবনাময় জীবনকে যে থামিয়ে দেয়, সেই জায়গাটায় যেন আমরা একটু সচেতন হই এবং এই সমস্যা থেকে ব্যক্তিকে সহযোগিতা করা, যদি আমরা নিজেরাও সংকটের মনোসামাজিক কোনো সংকটের মধ্যে দিয়ে যাই, আমরা নিজেরাও যেন সেই জায়গাটায় সহযোগিতা কথাটা বিবেচনা করি, ভাবি, গুরুত্ব দিই। সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আশা রাখি আজকের আলোচনা থেকে আমরা কপট শব্দটির সাথে মানসিক স্বাস্থ্যকর্মী মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যা বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে একটু ধারণা নিলাম। এবং এই কপট যখন ব্যক্তির মধ্যে লক্ষ্য করি এবং এটি যে একটি মানসিক রোগ, ব্যক্তিত্বের রোগ, সেই জায়গাটা সম্পর্কে আমরা একটু আজকে এই আলোচনা থেকে ক্ষুদ্র পরিসরে হলো আমরা অল্প বিস্তর ধারণা পাব। এটুকুই আজকে বলার জন্য উপস্থিত হয়েছি। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। শরীর এবং মন দুটো জায়গায় যেন আমরা সুস্থতাকে সমানভাবে গুরুত্ব দিই, কারণ পরিপূর্ণ সুস্থতা মানেই হলো দেহ মন সুস্থতা। শরীর এবং মন দুটোকে আলাদা করে আমরা যদি দেখি, তাহলে সুস্থতার পরিপূর্ণ চিত্রটি আমরা পাব না। তাই আমরা শরীর এবং মন উভয় সুস্থতাকে সমানভাবে গুরুত্ব দেব এবং উভয় স্বাস্থ্যের সুস্থতাকে আমরা আমাদের জীবনের প্রয়োজনের নিরিখে এবং যদি কখনো কোনো সংকট আমরা লক্ষ্য করি, আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এই সমস্যা উত্তরণের জন্য এগিয়ে আসব, সহযোগিতা চাব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।